সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। গত 2 বছর সিলেটে ছিল মহামারী করোনার দাপট। শুধু সিলেটেই নয়, পুরো বাংলাদেশেই ছিল মহামারী করোনার দাপট। তাই স্বাস্থ্যবিধি রক্ষায় সরকারি বিধিনিষেধের কারণে গত 2 বছর ঈদ উল ফিতরের আগে রমজানে পুরোপুরি খোলা রাখা যায়নি দোকানপাট, মার্কেট এবং শপিং মল। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। তবে এবারের অবস্থা স্বাভাবিক। করোনার প্রাদুর্ভাব কমে আসায় সিলেটে স্বাভাবিকভাবে দোকানপাট খোলা রেখে ব্যবসায়ীরা বেচাকেনা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অন্যান্য দিনের পাশাপাশি আগামী 8 এবং 15 এপ্রিল অর্থাৎ শুক্রবার নগরীর সকল মার্কেট এবং কাপড়ের শোরুম খোলা থাকবে। ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সাথে আলোচনাক্রমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি আজ সোমবার 4 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি তাহমিন আহমদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। টিপ পড়া এক নারীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন আজ সোমবার কনস্টেবল নাজমুলকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নারীকে হেনস্থার ঘটনাটি তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। টিপ পড়ায় গত শনিবার ঢাকার ফার্মগেট এলাকায় হয়রানির শিকার হয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সামাদ্দার। এই বিষয়ে ওই দিনই শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। এর ভিত্তিতে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কনস্টেবল নাজমুলকে শনাক্ত করেছে পুলিশের তেজগাঁও বিভাগ। নাজমুল তারেক ঢাকা মহানগর পুলিশের প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন। গত মার্চ মাসে সারা দেশে 458টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে 589 জন এবং 589 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 647 জন। এর মধ্যে সবচেয়ে কম মৃত্যু ঘটেছে সিলেট বিভাগে। সারা দেশে নিহতদের মধ্যে নারী রয়েছেন 61 এবং শিশু 96 জন। আজ সোমবার 4 এপ্রিল তথ্যটি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দেশের 7টি জাতীয় দৈনিক, 5টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যম তথ্যের ভিত্তিতে তথ্যটি জানানো হয়েছে। সংস্থার প্রতিবেদন অনুযায়ী দুর্ঘটনার বিভাগের পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং 117টি দুর্ঘটনায় 141 জন নিহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে 26টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 35 জন। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা এবং প্রাণহানি ঘটেছে। 33টি দুর্ঘটনায় 37 জন নিহত হয়েছেন। সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় 2টি দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকায় 19টি দুর্ঘটনায় 21 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 6 জন। একই সময়ে 5টি নৌ দুর্ঘটনায় নিহত হয়েছেন 19 জন, 11টি রেলপথ দুর্ঘটনায় 17 জন এবং 8 জন আহত হয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন হাওরের কয়েকটি ফসল রক্ষা বাঁধে ধস নেমেছে। গত শনিবার সকালে টাঙ্গুয়া হাওরে নজরখালি বাঁধ ভেঙে প্রায় 5.5 বিঘা বোরো ফসল তলিয়ে গেছে। ওই দিন রাতেই টাঙ্গুয়া হাওরের পার্শ্ববর্তী ভাটিয়ান হাওরের আনন্দনগর পঙ্খির খাল ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয়। পরে রাত দিন পরিশ্রম করে কোদাল দিয়ে মাটি কেটে স্বেচ্ছাশ্রমিক কৃষকরা কোনো রকমে বাঁধটি রক্ষা করেছেন। রোববার সকালে মাটিয়ান হাওরের আনন্দনগর পঙ্খির খালের ফসল রক্ষা বাঁধটি পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার। এই সময় জেলা প্রশাসকের কাছে কৃষকরা অভিযোগ করে জানান, ফসল রক্ষা বাঁধে যথাসময়ে মাটির কাজ না করা, মাটি ধুরমোজ বাঁশ বস্তা না দেওয়ার কারণে সামান্য বৃষ্টিতে মাটিতে ধস পড়েছে আর এক এক করে হুমকিতে পড়েছে বৃহৎ মাটিয়ান, শনি সহ সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধ। মাটিয়ান হাওরের 44 নং প্রকল্প আনন্দনগর পঙ্খির খাল বাঁধের প্রকল্প সভাপতি ঝিলি মিয়া বলেন, শুধু মাটির কাজ ধরা, তারপরও নিজ উদ্যোগে বাঁশটি দিয়ে বাঁধটি রক্ষা করার জন্য চেষ্টা করেছেন তিনি। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, হাওরের বাঁধ বর্তমান অবস্থা দেখতে হাওর পরিদর্শন করেছেন তিনি। যে বাঁধগুলো দুর্বল রয়েছে বা বৃষ্টিতে দেবে গেছে সেগুলোর পিআইসিদের বলেছে দ্রুত বাঁশ বস্তা দিয়ে রক্ষণাবেক্ষণ করতে এবং যারা বাঁধ মেরামত করবে না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে জমি ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে টানা 8 ঘন্টা সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন। এই ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার 3 এপ্রিল দিবাগত 1:30টার দিকে হরিপুর বাজারে জমি ক্রয় করাকে কেন্দ্র করে জৈন্তাপুর বিএনপির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ এবং হাওতপাড়ার বাসিন্দা বর্তমান ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিক আহমেদের পক্ষে লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তখন থেকে উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনার জের ধরে শ্যামপুর এবং হাওতপাড়া গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সোমবার সকাল 8টা পর্যন্ত টানা 8 ঘন্টার সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। এদিকে সোমবার ভোরে হতে সংঘর্ষ থামাতে দফায় দফায় মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়েছেন। সকালে আনুমানিক 7টার দিকে সংঘর্ষ থামাতে গিয়ে উভয় পক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন ফতেপুর ইউপির হেমু ভাটপাড়া গ্রামের সিফাতুল্লাহর ছেলে হাফিজ মাওলানা সালে আহমদ। ঘটনা নিয়ন্ত্রণে আনতে রাত হতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল 8টায় পরিস্থিতি পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে হরিপুর বাজারের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দীর্ঘ 12 ঘন্টা পর সিলেট তামাবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছি জাতীয় পর্যায়ে। রমজানের ছুটির বিষয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকে সিদ্ধান্ত অটল রয়েছে। ফলে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি বাড়ছে না। আগামী 22 এপ্রিল পর্যন্ত অর্থাৎ 20 রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। সোমবার 4 এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। তিনি বলেন, মাধ্যমিক স্তরে রমজানের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা শুনেছি, কিন্তু প্রাথমিকে ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া অনেক আগে থেকেই বলা হয়েছিল প্রাথমিকে 20 রমজান পর্যন্ত ক্লাস চলবে। এর আগে পুরো রমজান ছুটি চেয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি স্মারকলিপি দিয়েছিল। স্মারকলিপিতে বলা হয়েছিল, প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক 20 রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চৈত্র মাসের প্রচণ্ড গরমে রোজা রেখে ক্লাস নেওয়া খুবই কষ্টসাধ্য হবে। 80% নারী শিক্ষক স্যালারি প্রস্তুত করতে সংসারের খাওয়া দাওয়া করিয়ে সারাদিন স্কুল শেষে ইফতারের আগে সব প্রস্তুতি সংসার পরিচালনা খুবই কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের 50 বছরের মাইল ফলক পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে আগামী 50 বছর ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী 50 বছরে আরও বৃদ্ধি পাবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 1971 সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠন এবং বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে বাংলাদেশের কর্মশক্তি, উর্বর মস্তিষ্ক এবং উদ্ভাবন অবশিষ্ট বিশ্বের কাছে একটি মডেল হিসেবে কাজ করছে। উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাম্য, সন্ত্রাসবাদ দমন এবং অংশীদারিত্ব নিয়ে তারা গর্ববোধ করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমাদের প্রতিরক্ষা সম্পর্ক যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে। বাইডেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ মহামারী কোভিড-19 মোকাবিলায় একত্রে কাজ করে এবং ওয়াশিংটন ঢাকাকে 61 মিলিয়নেরও বেশি ভ্যাকসিন ডোজ, 13 কোটি 10 লাখ মার্কিন ডলারের বেশি আর্থিক সহযোগিতা প্রদান করেছে। গাজীপুরের কালিয়াকৈর বাজারে খোলা চাল বিক্রির একটি মন্দিরের অব্যবহৃত টয়লেট থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দারা রমেশেরটেক এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়। এলাকাবাসী এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে 30 টাকা কেজি দরের চাল বিক্রির কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান সরকার। এই লক্ষ্যে কালিয়াকৈর পৌরসভায় 10 জন ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। এদের মধ্যে অসাধু কিছু ডিলার অতিরিক্ত মুনাফার লক্ষ্যে খোলা বাজারের চাল গোপনভাবে মজুত করে রেখেছে, পরে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত মুনাফা অর্জনের আশায়। কালিয়াকৈর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দারা রমেশেরটেক এলাকায় মন্দিরের একটি পরিত্যক্ত টয়লেট থেকে সরকারি চাল দেখতে পান এলাকাবাসী। এমন খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ওই মন্দিরের পরিত্যক্ত টয়লেট থেকে 7 বস্তা খোলা চাল উদ্ধার করা হয়। পরে ওই চালগুলো উপজেলা খাদ্য গুদামে নেওয়া হয়। ওই চালের বস্তাগুলো স্থানীয় ডিলার মাহফুজুর রহমানের বলে শনাক্ত করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইয়াং ইউনিয়নের উনচিংপ্রাং বাজার থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার গেলে পাহাড় ঘেরা পুনিয়াবাটি চাকমা পল্লী। বংশ পরম্পরা এই পল্লীতে বসবাস করছেন 28টি চাকমা পরিবার এবং তাদের পরিবারের প্রায় সদস্য রয়েছেন 140 জন। একসময় চাকমা পল্লীর মানুষজন আশেপাশের পাহাড় এবং সমতলের জমিতে চাষাবাদ করে সংসার চালাতেন। 2017 সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল শুরু হলে চাকমা পল্লীর বাসিন্দারা বিপাকে পড়ে যান। ওই পল্লী সহ আশেপাশের পাহাড়ে জঙ্গল কেটে গড়ে তোলা হয়েছে প্রায় 22,000 আশ্রয় শিবির। এতে 4.5 বছর ধরে চাকমা পরিবারগুলো আশ্রয় শিবিরের ভেতরে বন্দি জীবনযাপন করছেন। পাহাড় ঘেরা আশ্রয় শিবিরটির চারদিকে সাঁতার কাটাতারের বেড়া দিয়ে ঘেরা, ফলে চাকমাদের মিলেমিশে থাকতে হচ্ছে রোহিঙ্গাদের সঙ্গে। এছাড়াও
খাদ্য, পানি, নিষ্কাশন ব্যবস্থা, নিরাপত্তা সংঘর্ষ, নানা ধরনের সংকটে দিশেহারা এই চাকমাপল্লীর বাসিন্দারা। তাছাড়াও মিয়ানমারের উগ্র সম্প্রদায়ের মানুষের সঙ্গে চাকমাদের চেহারায় মিল থাকায় রোহিঙ্গারা তাদেরকে সহ্য করতে পারছে না। গত 31 মার্চ সকালে চাকমাপল্লী থেকে দেখা যায় একটি বাড়ির আঙিনায় বিমর্ষ হয়ে বসে আছেন চাকমা একজন। কাছে যেতে তিনি বলেন, পল্লীর চারপাশে রোহিঙ্গা বসতি, রোহিঙ্গারা তাদের ভিন্ন দৃষ্টিতে দেখে, অন্য কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই, তাই এখন থেকে ঘরবাড়ি তুলে নিয়ে চলে যাবেন এবং কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য পরামর্শ চেয়ে ইমরান খান ও শাহবাজ শরীফের কাছে চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট আরিফ আলভি। আজ সোমবার 4 এপ্রিল জিও নিউজের এক প্রতিবেদন তথ্যটি জানানো হয়েছে। জানা গেছে, সংসদ ভেঙে দেওয়ার পরই দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী সংসদ নেতার কাছে চিঠি দিয়েছেন। যদি কোনোভাবে এই দুজন 3 দিনের মধ্যে একজনের নাম দিতে ব্যর্থ হয় তাহলে তারা সংসদীয় কমিটির কাছে 2টি করে নাম পাঠাবেন। এদিকে পাকিস্তানের সংবিধানের 224 অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খানকে 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে বলা হয়েছে। আরিফ আলভি এক টুইট বার্তায় জানিয়েছেন, ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সংবিধানের 224-এর 4 অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন। এবার চলে যাচ্ছি খেলার খবরে। হাতছানি ছিল ইতিহাস গড়ার, কিন্তু হলো বিব্রতকর সব রেকর্ড। দক্ষিণ আফ্রিকার দেওয়া 274 রানের লক্ষ্যে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র 53 রানে, যা কিনা ডারবানের কিংসমিডে সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। পাশাপাশি নিজেদের ইতিহাসে বাংলাদেশের এটি সর্বনিম্ন দ্বিতীয় রেকর্ড। অথচ 110 ওভারে 274 রান করতে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বাদ পেত বাংলাদেশ দল। কিন্তু সেই পথে বড় বাধা হয়ে আসে রোববার ম্যাচের চতুর্থ দিন শেষে 8 ওভারে 3 উইকেটের পতন। ম্যাচ শেষে এটিকেই দুষছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। বাংলাদেশের লক্ষ্য ছিল আজকের শেষ সেশন পর্যন্ত ব্যাটিং, এই কথা জানিয়ে মুমিনুল বলেছেন, বলের মেধাগুণ বিচার করে খেলতে চেষ্টা করেছেন তারা, শেষ পর্যন্ত ব্যাট করতে চেয়েছিলেন। দুর্ভাগ্যবশত তারা গতকাল 3 উইকেট হারিয়ে ফেলেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে আফ্রিকার 2 স্পিনার মিলেই তুলে নিয়েছেন বাংলাদেশের 10টি উইকেট। কেশব মহারাজ 32 রান নিয়েছেন 7 উইকেট, এবং যা বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ইনিংসে সেরা বোলিংয়ের রেকর্ড। স্পিনের বিপক্ষে ভালো খেলতে না পারার দায় মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়ে নজর কেড়েছেন বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে এসেছে ইতিহাস তৈরি করা এক জয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় দলগুলোর বিপক্ষে ভালো খেলেছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তো অল্পের জন্য জয় পায়নি বাংলাদেশ। মেয়েদের বিপক্ষের সেরা একাদশেও প্রতিফলন বাংলাদেশের পারফরম্যান্সের। বিশ্বকাপ শেষে আইসিসি নির্বাচিত সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সালমা খাতুন। আইসিসি সোমবার বিশ্বকাপের এক সেরা একাদশ ঘোষণা করেছে। মোস্ট ভ্যালুয়েবল 11 নামেই দলটি নির্বাচন করেছে আইসিসির প্রতিনিধি, ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে 6 জনের একটি প্যানেল। বিশ্বকাপের শিরোপাজয়ী অস্ট্রেলিয়ার সর্বোচ্চ 4 ক্রিকেটার রয়েছেন এই দলে। রানার্স আপ ইংল্যান্ডের আছেন 2 জন। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার আছেন 3 জন, এবং বাকি 2টি জায়গায় ওয়েস্ট ইন্ডিজের 1 জন এবং বাংলাদেশের সালমা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় টানা 4 দিন মৃত্যুহীন থাকার পর আজ আবার আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় করোনা শনাক্ত হয়েছেন আরও 61 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে। দেশে এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 29,123 জন। এছাড়াও এই পর্যন্ত মোট রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,51,831 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 842 জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 18,84,352 জন। একই সময়ে 7,778টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার বিপরীতে 7,787 জনের 87টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 0.56%। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।